3 বছর পরে মধুসূদন মেঘনাদ বধ কাব্য লিখছেন। সিপাহী বিদ্রোহ, যেটা ভারতের স্বাধীনতা আন্দোলন সিপাহী বিদ্রোহ হিসাবে চিহ্নিত হলো, যেটা ভারতের স্বাধীনতা আন্দোলন হিসাবে চিহ্নিত হয়েছে পরে, সেই আন্দোলনটা সম্পূর্ণ পর্যদস্ত। যারা দেশপ্রেমিক, যারা দেশ স্বাধীন করতে চেয়েছিলেন, তারা পরাজিত হয়েছে। ভালো করে মেঘনাদ বধ কাব্যটা ফেলে দেখুন, রাবণ দুরাচারী দুর্মদ রাক্ষস মাত্র নয়, সে কিন্তু একজন দেশপ্রেমিক। সে তার দেশকে রক্ষা করছে। আর আগ্রাসন করেছেন, আক্রমণ করেছেন রামচন্দ্র। লড়াইটা অদ্ভুত। একজন দেশপ্রেমিক তার দেশ রক্ষার জন্য সব কিছু হারাচ্ছেন, পুত্র হারাচ্ছেন, সম্পদ হারাচ্ছেন, তার বীরত্ব সবকিছু শেষ হয়ে যাচ্ছে, হাহাকারের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছেন। কোনো সিপাহী বিদ্রোহের নায়কের কথা মনে পড়ছে না? নানা ফলন মৃত্তিকার মধ্যে যা কথা তার কথা মনে করুন। রাবণ তারই প্রতীক। এইটা আমার মনে হয় প্রথমে বোঝা উচিত যে মেঘনাদ বধ কাব্য হচ্ছে সম্পূর্ণ ইংরেজদের বিরুদ্ধে একটা প্রতিরোধ। সরাসরি বলা যেত না, বঙ্কিমও বলতে পারেননি। এমন একটা যুগে এসেছেন। তার আগে রামমোহন রায়, যিনি কিছু কিছু চর্চা করেছেন, বিদ্যাসাগর, অক্ষয় দত্ত, এরা লিখতে আরম্ভ করেছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর আছেন। সেই তার পরবর্তী পর্যায়ে উনি 4 বছরের তো, বিদ্যাসাগর 20, উনি 24 জন্মেছেন। অনেকের মধ্যে 23, কিন্তু 24ই বেশিরভাগ আমরা জানি, উনি 24ই জন্মেছেন। আর অনেক কথা হলো আধুনিকতা সম্পর্কে। আধুনিকতার মূল কথা হচ্ছে যুক্তিবাদ। আধুনিক আমরা তাকেই বলবো যিনি রেশনাল, যিনি যুক্তি দিয়ে সবকিছু বিচার করেন। মেঘনাদ বধ কাব্যটা আপনি দেখুন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আপনার বোন, যে সেই যুগটার কথা ভাবুন, যেই যুগে দাঁড়িয়ে দশরথের 4টি বিয়ে, রামায়ণে তো আমরা দেখলাম এরকম আর বহু বিবাহ ছিল। একজন পুরুষ বহু বিবাহ করতে পারতেন। রাবণের বোন শূর্পণখা, যিনি স্বর্গ জয় করতে পেরেছেন, ত্রিভুবন বিজয়ী রাবণ প্রায়, তার বোন স্বর্ণলঙ্কা। শূর্পণখা যে কোনো রূপ ধরতে পারেন। তার অপরাধ কি? রামচন্দ্রকে প্রেম নিবেদন করেছেন, লেলিয়ে দিয়েছেন লক্ষণের কাছে, যে তার কোনো মান সম্মান দেননি, তার নাক কান কেটে দিয়েছেন। আপনারা ভাবুন তো, আপনার বোন যদি কোনো ছেলেকে ভালোবাসে, বলে আমি ভালোবাসি, তার নাক কান কেটে দেয়, আপনি তার প্রতিশোধ নেবেন না? যদি না নেন তাহলে নপুংসক। রাবণ নপুংসক নন, তিনি বীর। বোনের অপমানের একবারও কি কোথাও লেখা আছে রামায়ণে? কোনো রামায়ণে যে রাবণ সীতার উপরে সীতাকে ধর্ষণ করেছে? না, অশোক মনে থেকে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আটকে রেখেছিল। ভালো করে ভাবুন সেই জায়গাটা। এ ভাই তো আমরা সবাই চাই। এই যুগে দাঁড়িয়ে আমরা এই ভাই দেখতে পাচ্ছি না। প্রাসঙ্গিক বলছিলেন না? এটা প্রাসঙ্গিক নয়। রাবণ তার বোনের অপমানের প্রতিশোধ নিচ্ছে। এই তো ভাই বোনের সম্পর্ক। আমরা তখন মানি না এগুলো। দেশ আগ্রাসন করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, নিজের ছেলেকে বলে দিয়েছেন। প্রিয় পুত্র মেঘনাদ সূত্র তাকে বীরবাহু সকলকে দিয়েছেন। এই হচ্ছে মেঘনাদ বধের মূল সূত্র। এটি না বুঝলে হবে না। 1 নম্বর, আপনি যদি পুরো মেঘনাদ বধ কাব্যটা পড়বেন, পড়ে দেখতে পাবেন, মানে এমন সৃষ্টি করে গিয়েছেন যে যখন আমরা দেখছি ইন্দ্রজিৎকে, তার মায়ের আদরের অদ্ভুত চরিত্র, মায়ের আদরের দুলাল, বাবার নয়নমণি, স্ত্রীর কণ্ঠহার, শত্রুর কাছে দুরাচারী শত্রু যে তার কাছে দুঃস্বপ্ন, একবারে ধূমকেতু মতো। এমন একটা মানুষকে আমরা চাই না যে আমাদের বাড়িতে লালিত পালিত হবে, যে আমাদের পুত্রের মতন হবে, যাকে সবাই ভালোবাসবে, যে দেশপ্রেমের জন্য, দেশকে ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে পারবে। এ তো আমরা প্রত্যেকে চাই। একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, ওর সঙ্গে যোগ করে দিন। কবে শুরু করেছি আমরা? একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি কি ইন্দ্রজিৎ নন? তিনি কি দেশের জন্য জীবন উৎসর্গ করেননি? তার লড়াইটা কি স্ত্রী, অত সম্পদ, সবকিছু বিভীষণ তো তাকে আত্মসমর্পণ করেছে। তো আমরা মির্জাফরকেও দেখেছি, একই জিনিস। আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা মির্জাফরও ছিল, এরকম এখনো আছে আমাদের দেশে প্রচুর। আপনাদের কি বলবো আমি, এখন দেখবেন প্রচুর পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে। কোনো মির্জাফর আছে, কোনো বিভীষণ আছে।
তারা দিচ্ছে এগুলো, তাহলে যুগে যুগে আছে, তাহলে প্রাসঙ্গিক কিনা? মধুসূদন আগে ভেবে গেছেন, সাবধান করে দিয়েছেন আমাদেরকে যে না, এ পথে যাওয়া যাবে না, এদিকে যাওয়া উচিত নয়, এটা ঠিক নয়। আর একটা কথা যেটা দুর্গাবাবু বলেছেন, অভিজিৎ বাবু বলেছেন, আত্মশক্তিতে বিশ্বাস। উনি দৈবতে বিশ্বাস করেননি। আপনি যদি দেখেন, দেখা যাবে অদ্ভুত কায়দা করেছেন মধুসূদন। দেখা যাবে যখন লক্ষণ ঢুকছে, যে আপনি আমার কীর্তিবাস্তু সর্বনাশ করিয়ে দিয়েছেন, একটুখানি ভেঙে দিই আপনাদেরকে। যাদের যাদের মনে রামচন্দ্র সম্পর্কে বিরাট শ্রদ্ধা আছে, তাদের প্রথম দিকে শ্রদ্ধাটা আমি নাশ করব। ভাবুন, রামচন্দ্রের স্ত্রীর প্রতি সন্দেহ বাতিকের জন্য সীতাকে সুইসাইড করতে হয়েছে। আমি যে কথা বলি, প্রতিবাদ করতে পারবেন? উদ্ধার করার পর পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছেন, বাড়িতে এসেছেন, প্রজা বলেছেন তোমার কাকে কান নিয়ে গেছে, সীতাকে ত্যাগ করেছেন। বাল্মীকি এসে সাক্ষী দিয়েছে এই ছেলে আপনার, স্বীকার করেননি। অপমানিত সীতা শেষ পর্যন্ত কি করেছেন? আত্মহত্যা করেছেন। রামচন্দ্র ভালো মানুষ। একটা হাড়ির মধ্যে সাপ আছে, তাকে দিকে একটা বাচ্চাকে দাও, ওই সাপের হাড়ির মধ্যে হাত দিয়ে দাও, হাত দিলে সাপে কামড়াবে বিষধর সাপ। লক্ষণ তো সাপের মতো, জানতেন না কি করতে পারে লক্ষণ শূর্পণখাকে, কে এড়িয়ে দিয়েছেন? ভরতকে বিশ্বাস করেননি রামচন্দ্র, ফিরে আসবার আগে পাঠিয়ে দিয়েছেন হনুমানকে, যাও দেখেছো ভরত আমাকে রাজ্য দেবেন কিনা। যখন এসেছেন ভরত, তখন তাকে বলেননি লক্ষণকে, লক্ষণ প্রস্তুত হও, ভরত আক্রমণ করতে আসছে। এই না ভাই, যে 14 বছর সিংহাসনে ভোগ দখল করে, সম্পদ ভোগ করে, ক্ষমতা ভোগ করে অক্টাসে ছেড়ে দিতে পারে, সেই ভাই সম্পর্কে এই ভাবনা। রামচন্দ্র যদি ছোট না করতেন, তারা কি করতেন? আপনাদের কাছে আমার অনুরোধ, যারা কাব্য পড়বেন, অনুরোধ, নিজের যুক্তিবাদকে শানিত করুন। মধুসূদনের কাছে যেটা ধার নেবেন সেটা যুক্তিবাদ। আমি বলবো না, আমাদের তো বিশ্বাস ছিল, দুলালবাবু তুলেছেন প্রসঙ্গ, যে চর্যাপদের যুগটা ছিল, নিশ্চয়ই তারা সেখানে কি হয়েছে, ধর্মের কথা বলতে গিয়ে মানুষের কথা চলে এসছে। মঙ্গল কাব্যটি একই ব্যাপার, দেবতার কথা বলতে বলতে মানুষের কথা। চৈতন্য দেব এসে দেখলাম মানুষের জন্য মানুষের কথা। এরপরে আমরা যদি বলি ভারতচন্দ্রের কাব্যে যখন ঢুকলাম, তখন দেখলাম আমার সন্তান যখন থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, একবারে যুগসন্ধির কথা বললাম, যে আর বাস্তবের কথা। সেখানে কিন্তু স্বর্গ আর কোনো প্রশ্ন নেই, বাস্তবটা জগৎকে চাইছে। ঈশ্বরপুর থেকে আমরা যুগসন্ধির কবি বলি, কিন্তু প্রকৃতপক্ষে যুগসন্ধির যদি কোনো আধুনিক কবি থেকে দেখেন, তাহলে সেটি মধুসূদন দত্ত। উনি নতুন যুগ তৈরি করে দিলেন। একটা কথা আছে, একটা পাখির নাম আছে, সেই পাখির নাম হচ্ছে অ্যালবাট্রাস। তাকে বলা হয় ঝড়ের পাখি অ্যালবাট্রাস। তা আমাদের বাংলা সাহিত্যে ঝড়ের পাখি অ্যালবাট্রাস হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি একবার শেষ করে দিয়েছেন। যদি বঙ্কিমচন্দ্র না জন্মাতেন, যদি মধুসূদন না জন্মাতেন, রাজপথ যদি তৈরি করতে না করতেন, তাহলে কে আসতে পারতেন না? রবীন্দ্রনাথ। প্রসঙ্গ এসেছে, বলেছেন বঙ্কিমচন্দ্র বুঝতে পারেননি প্রথম দিকে সমাজে, বঙ্কিম কেন 18 বছর বয়সে রবীন্দ্রনাথ একবার তুলোধনা করে দিয়েছিলেন মেঘনাদ বধ কাব্যকে। পরে তাকে ঢোক গিলতে হয়েছে, স্বীকার করতে হয়েছে যে এত বড় মহাকাব্য আমাদের নেই, এই সৃষ্টি কেউ করতে পারবে না। আশ্চর্য প্রতিভা, একই সঙ্গে বসে বসে লিখছেন। যদি মিলিয়ে মিলিয়ে আমরা 2 লাইন, আমরা তো মনে করি কবিতা লেখাটা ইজি, অথচ আমি একজন সাধারণ তুচ্ছ বাংলা মাস্টার হিসেবে জানি এই কবিতার 2 লাইনকে যদি আড়াল হয়ে যাচ্ছে, এই 2 লাইনকে যদি ব্যাখ্যা করতে হয়, আমাকে 4 পাতা লিখতে হবে। কবিতা লেখা এত সহজ ব্যাপার না। মাইকেল মধুসূদন অসাধারণ প্রতিভার অধিকারী। মায়ের কাছে কবে শুনেছেন, যতগুলো ভাষায় লিখতে পারতেন, কতজন আমি বলতে পারবো না, ঠিক তথ্য ভুল হয়ে যাবে। একবারে গ্রিক তো জানতেন, ল্যাটিনে, গ্রিকে পড়েছেন, ল্যাটিনে পড়েছেন, প্রত্যেকটি ভাষার আদি ভাষাকে পড়ে সেই বইগুলো শিখেছেন। এত স্টুডিয়াস, এত মেরিটোরিয়াস। আবার যদি দেখেন উল্টো ভাবি, কবিকে বুঝতে গেলে কবির জীবনকে বুঝতে হবে। মাইকেল মধুসূদনের জীবনের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি ইন্দ্রজিতের ট্র্যাজেডি, সেটা রাবণের ট্র্যাজেডি। আমরা সবাই জানি, প্রথমে গিয়ে এখানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন কবি ক্ষেত্রে ইত্যাদি, সেই জন্য। পরে রেবেকা ম্যাকটিভিসকে বিয়ে করেছিলেন। এবং দেখবেন সেই সময় কিন্তু আইন ছিল না যে ডিভোর্স করা যায়, খ্রিস্টানদের আইন নেই, রেবেকাকে ডিভোর্স করতে পারেননি। বাকি জীবনটা কাছে কাটিয়েছেন হেনরিয়েটার সঙ্গে, তার স্ত্রী নয়, সহবাস করেছেন এই পর্যন্ত, তার স্ত্রী নয় হেনরিয়েটা। প্রচন্ড যন্ত্রণা, শেষ পর্যন্ত রেবেকা ম্যাকটিভিসের জন্য প্রচন্ড কষ্ট পেয়েছেন তিনি।
তার ভুল হয়েছে ভেবে। সেই যন্ত্রটা কিন্তু ছত্রে ছত্রে আমরা দেখবো যে মেঘনাদ বধ কাব্যের মধ্যে রয়েছে। প্রমীলাকে ছেড়ে আসার সময় এ তো আমি জানি না এরকম কেউ তৈরি, যেমন আমি জানি না এই ব্যাপারটা আপনারা আমার সঙ্গে সমর্থন করবেন কিনা, রামায়ণের যে মূল চরিত্র সীতা, সেই সীতা কিন্তু বাল্মীকির মানস কন্যা। প্রমীলা বলে কোনো নামই নেই মহাকাব্যে, কোনো মহাকাব্যে নেই। প্রমীলা সম্পূর্ণ মানস কন্যা। বিদ্যাসাগরের স্বপ্ন, রামমোহনের যে স্বপ্ন, নারী শিক্ষার অগ্রগতির যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তব রূপটা হচ্ছে প্রমীলা, যিনি বুক ফুলিয়ে বলতে পারেন আমি কি ডরাই সখী ভিখারি রাখবে। এখনো আমাদের মেয়েরা সমাজে মাথা নিচু করে আছে। তো মধুসূদনের প্রত্যাশা কি ছিল? যে বুক ফুলিয়ে প্রত্যেকটি মেঘনাদের স্ত্রী বলবে আমি কি ডরাই সখী ভিখারি রাখবে, যে আমার দেশ আক্রমণ করবে তার বিরুদ্ধে আমি লড়বো। এ ভাবনা আসুক আমাদের মধ্যে। আমি নারী বলে কেন সংকোচ থাকবে? অবলীলায় যিনি প্রবেশ করতে পারেন, লঙ্কাতে ভয় করেননি, এই আমাদের সমাজে সৃষ্টি হোক। মধুসূদনের আর কত বলবো, বিভীষণ সম্পর্কে যেমন তদুল্লাহ শুরু করেছিলেন, বিভীষণ সম্পর্কে যে কথাগুলো আছে, এরা বিভীষণ রণে কথাটা আছে, কিন্তু একবারে বিভীষণ রণে, যে ভীষণ, যারা আমাদের শত্রু, যারা দেশের শত্রু, তারা কিন্তু বিভীষণ, বি কেয়ারফুল, সব দেখিয়ে দিয়েছে। আহত হয়েছেন, দেখুন দৈব শক্তির ব্যাপারটা কি, কোষাকুচি কিছু নেই, কোষাকুচি ছুঁড়ে মেরে দিয়েছেন। লক্ষণকে উনি কিন্তু মহারথী বলেছেন বহুবার। সমানে সমানে না হলে লড়াই হয়। আমি সানরাইজ ক্লাবের ফুটবল টিমের সঙ্গে যদি সাল পাওয়া লড় করে একটা ক্লাব টিমকে নামিয়ে দিই, খেলা হবে না। এই জন্য মধুসূদন দুজনকেই ভালো করে তৈরি করেছেন, লক্ষণকে প্লাস ইন্দ্রজিৎকে। উনি তো বলেছেন কস্ট মি নিয়ে টিয়ার্স টু কিল ইন্দ্রজিৎ, তাকে হত্যা করার জন্য চোখের জল প্রচুর ফেলেছেন, তাকে কিন্তু হত্যা করিয়েছেন তিনি। এবং কিভাবে তিনি লড়ছেন আপন শক্তি দিয়ে, ইংরেজের গুলি আছে, বারুদ আছে, আমরা কি দিয়ে লড়েছিলাম বলুন তো? দেশপ্রেম কি আমাদের কি লড়েছে? একটা বোমা হাতে। প্রথম থেকে স্বাধীনতা আন্দোলন কি দিয়ে তৈরি হয়েছে? শুধু অনন্ত দেশপ্রেম বুকের মধ্যে চলেছে। তো ইন্দ্রজিতের বুকের মধ্যে কি চলছিল? তার কাছে কিছু নেই, শুধু কষাকষি সামনে। আর লক্ষণ কি নিয়ে গেছে? সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে গেছে। ও দৈব নির্ভর নয়, ও ইংরেজ নয়, ওর হাতে গুলি নেই, টোটা নেই, বন্দুক নেই, আইন নেই, ফাঁসির দড়ি নেই। তাহলে একে উপেক্ষা যে করতে পারবে, যে লড়াই করতে পারবে দেশের জন্য, সেই তো নায়ক, সেই তো নায়ক হবে। এটা আর কি পড়তে পারতাম আমি, গোটাটা যেটা আছে আর কি, প্রতিটি লাইন যেখানটা ওরা উদ্ধার করেছেন বধ নামক স্বর্গে, এটা প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ। উনি ভেবেচিন্তে কি করে বার করেছেন শব্দগুলি। একটি শব্দ উঠিয়ে দিলে গোটা কবিতার মানে উঠে যাবে। ওই শব্দের পরিবর্তে অন্য শব্দ বসানো অসম্ভব। এত প্রতিভাধর মানুষ। বিচিত্র প্রতিভার কথা এসেছে, অনেক কথা লিখেছেন। কৃষ্ণকুমারী তো ট্র্যাজেডি উনি করেইছেন সবগুলো, এবং রঙ্গালয় সম্পর্কে একই কথা। সব মাত্র 7 বছর, 2টি পুরুষ, অদ্ভুত। আমি জানি না আমার ভুল হচ্ছে কিনা, হিসাবে শিক্ষা অধিকর্তা রয়েছে। একজন বিবেকানন্দ, মাত্র 7 বছর। বিবেকানন্দের বয়স 7 বছর। কতদিন বেঁচেছিলেন দরকার নেই, 93 টু 2000, তার বেশি নেই। 2000 নয়, 19, তার বেশি নয়। এও 7 বছর। এই দুজন মাত্র 7 বছরে গোটা বাংলা ভূমিকে কাঁপিয়ে দিয়ে চলে গেছে। মধুসূদন দত্ত আর স্বামী বিবেকানন্দ, এরা দুজনেই। আর যুগটা তো দেখতে হবে আপনাকে, কিরকম যুগ, সেই যুগটা কোথায় ছিল, কি হচ্ছে, কিরকম পরিবর্তন করছে। ঠিক সিপাহী বিদ্রোহের পরবর্তী যুগ, নারী শিক্ষা শুরু হয়েছে, সেই সময় কাব্য লেখা হচ্ছে। প্রত্যেকটি মানুষের কাছে কাব্যটা গ্রহণীয়। দুর্ভাগ্য, ক্রমাগত আমরা মনে করছি এটা একটা দুরূহ ব্যাপার, অমৃতাক্ষর ছন্দ, একে বোধহয় পড়া যাবে না, মুখস্থ করা যাবে না। কিন্তু যদি সত্যিই ভেতরে প্রবেশ করাতে পারা যায়, তাহলে প্রতিটি ছেলের মনে কিন্তু দেশপ্রেম তৈরি হবে। তার জন্যই কিন্তু আগে আমাদের ছিল, দেশপ্রেম তার গড়ে উঠুক এর মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন না এলে বাংলা সাহিত্যের অগ্রগতি হতো না। সর্বক্ষেত্রে, নাটক থেকে আরম্ভ করে, কাব্য থেকে আরম্ভ করে সব। শুধু প্রয়াণ না, আমাদের তো বহু কিছু, ত্রিপদী ছিল, প্রয়াণ ছিল, একবারে আপনি
সংস্কৃতে চলে যায়, সে তো বহু কিছু ভুজগপ্রয়াত ছন্দ ইত্যাদি বহু ছন্দ ছিল, কিন্তু নতুনভাবে যে প্রয়োগ, পাশ্চাত্য এবং প্রাচ্যের সম্মিলন, অথচ নিজেকে হারানো নয়। যেমন বিদ্যাসাগরকে আমরা অনেকে ভুল করি, ও কোনোদিন শাস্ত্রের বাইরে যাননি, একদিন একটা কথা বলেননি, অথচ শাস্ত্র মানেননি। ঠিক অনুরূপভাবে একবারে মাইকেল মধুসূদন দত্ত বাইরে থেকে নিয়েছেন, কিন্তু তাকে আত্মস্থ করেছেন, দেশীয় রূপ দিয়েছেন, সেটা পরিবেশন করেছেন। অন্ধ অনুকরণ কোনো জায়গায় মাইকেল মধুসূদন দত্তের নেই। আপন স্বাতন্ত্র্যে তিনি ভাস্বর। মাইকেল মধুসূদন নিজে পড়ুন, পড়ান। বীরাঙ্গনার কথা এসেছে, প্রয়াঙ্গনার কথা এসেছে, সবগুলো গুরুত্বপূর্ণ, সব দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ সবগুলি। আর আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িতে রাবণ জন্মাক, যে তার বোনের মান সম্মান রক্ষা করবে, যে তার দেশের জন্য লড়াই করবে। রামচন্দ্রের কথা ভাবুন, আরেকটুখানি বলে নিই আপনাকে, বিরোধী কথা। রামচন্দ্রের বাবা, নিশ্চয়ই পড়েন, দেখবেন রামচন্দ্রের মহাভারতের রামায়ণটা যদি পড়েন দেখবেন, বাল্মীকি রামায়ণ আছে। ও কৃত্তিবাস কী করেছেন আমার জানার দরকার নেই, বাল্মীকি রামায়ণ আছে। দশরথ প্রমিস করেছিলেন যুদ্ধ থেকে ফিরে আসার পর, কৈকেয়ী তার গা চেটে ঘা ভালো করেছিল, এই জন্য কৈকেয়ীকে বলেছিলেন বর দেবেন। কৈকেয়ী বর চেয়েছেন রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে 14 দিন। উনি ভুল করে শুনেছিলেন নাকি 14 বছর ইত্যাদি, যাই হোক না, বিতর্কিত বিষয়। তার বাবা প্রমিস করেছেন, কারণ বলবেন আহা বাবার জন্যে ছেলে, তার কথা চোখ কাকে কান নিয়ে গেছে, উনি চলে যাচ্ছেন। বাবা কিন্তু একবারে বলেননি, শুধু শুনেছেন এই পর্যন্ত। একবার ভেবে দেখুন তো, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন এবং গয়নাগাটি সহ, এ ভিন্ন হওয়া নয়। লক্ষণের স্ত্রী তো সত্য বিবাহিত উর্মিলা, সব থেকে উপেক্ষিতা ভদ্র মহিলা, তাকে নিয়ে গেছেন সঙ্গে। বলেছেন রামচন্দ্র একবার, সেলফিশ নয়, নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। আর যদি আমি কৃত্তিবাসের কথা জানি, খাওয়া হে লক্ষণ, ধরো হে লক্ষণ, খাওয়া হে কোনোদিন বলেন জানেন, ফল সংগ্রহ করে নিজেকে লক্ষণ, আর ধরো লক্ষণ এই পর্যন্ত, খাওয়া লক্ষণ এই পর্যন্ত হয়নি। কি সেলফিশ ভাবুন। এই সব ভাবনা কিন্তু কে নিয়ে এসছেন আধুনিকভাবে? রামায়ণকে নতুন দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রামায়ণটা এই। আর তো কথা আপনি দুলালবাবুর সবাই বলে থাকেন ক্লাসে, যে রাবণ মানে প্রচণ্ড শক্তি, যার স্বর্ণলঙ্কা শুধু সোনা, আর সীতা মানে হচ্ছে, রাম মানে হচ্ছে আরাম, আর সীতা মানে হচ্ছে কৃষি সভ্যতা। সীতা মানে কিন্তু হালের দাগ। একদিন মনে রাখবেন মধুসূদনের বক্তব্যই, যে সীতাকে আমাদের উদ্ধার করতেই হবে, কোনো উপায় নেই। শান্তি এবং আরামের জন্যে রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসতেই হবে। আর এই কাব্যের পরিসমাপ্তি হয়েছে হাহাকারের মধ্য দিয়ে, প্রচন্ড হাহাকারের মধ্য দিয়ে কাব্যের শেষ। কাকে হারানোর হাহাকার? একজন পিতা তার পুত্রকে হারিয়েছে। পুত্র শুধু নয়, একজন দেশপ্রেমিক যোদ্ধা, যে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। আসুন আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে এইরকম পুত্রের জন্ম দিই, প্রমীলার মতো কন্যার জন্ম দিই, যারা বিরোধী শক্তির বিরুদ্ধে মাথা তুলে কথা বলতে পারবে, যাদের দেশপ্রেম হৃদয়তে জ্বলবে সর্বদা। নমস্কার, ধন্যবাদ।